বাংলা যা ভাবে, আজ বাংলা ভেবেছে এক মেগা ডুয়েল নিয়ে। 2019-এর ভোটে দুহাত তুলে আশীর্বাদ করেছিল উত্তরবঙ্গ। 5 বছর ঘুরে ফের ভোটের লড়াই। বাংলার স্বার্থে বিজেপিকে জেতান, কোচবিহারের সভা থেকে সরাসরি বঙ্গবাসীকে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা নমো। পাল্টা বঞ্চনা, এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশীথ প্রামাণিককে তীব্র কটাক্ষ। সিএ নিয়েও মমতার চড়া সুর এদিনের সভায়। সব মিলিয়ে উত্তরবঙ্গে মোদী মমতার ডুয়েল দেখল রাজ্যবাসী। একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বারবেলায় উত্তরবঙ্গে মোদী মমতার ডুয়েল। এজেন্সি থেকে আর্থিক বঞ্চনা, সিএএ থেকে রাজ্যের জনমুখী প্রকল্প, একের পর এক ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারকে অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী। পাল্টা দুর্নীতি, বেনিয়ম থেকে নাগরিকত্ব প্রসঙ্গ টেনে জিরো টলারেন্সের বার্তা দিলেন প্রধানমন্ত্রীও। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কোচবিহারের বাসিন্দা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি গিয়েছিল। ভোটের মুখে জেলায় জেলায় দুর্নীতির বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই ও ইডি। ভোট প্রচারে সেই কোচবিহারেই দুই নেতার এজেন্সি তরজা। এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে করবে, কেউ মাথা নত করবেন না। राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বিজেপি যখন দুর্নীতির অভিযোগে শাসক দলকে বিচ্ছেন প্রধানমন্ত্রী, ঠিক তখনই আর্থিক বঞ্চনার অভিযোগে পাল্টা শান মুখ্যমন্ত্রী। 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন? আমরা কি খারাপ করেছিলাম? जो भी योजनाएं लाता हूं, यहाँ की सरकार उसे यहाँ लागू ही नहीं होने देती। बंगाल को रिकॉर्ड पैसा देने के बावजूद टीएमसी सरकार की रोकटोक से प्रोजेक्ट समय पर पूरे नहीं हो पाते। দুর্নীতি এজেন্সি তরজা যেমন রয়েছে, তেমনি এবারের ভোটে ফোকাসে রয়েছে সিএএও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সিএএ এর সঙ্গেই এনআরসিও হবে। পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীও। ভোটের আগে ক্যা করে চিল্লাচ্ছে, ক্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি। राजवंशी, नाम शूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। উত্তরবঙ্গের 8 লোকসভা কেন্দ্রের মধ্যে হটস্পট নিশীথ প্রামাণিকের কেন্দ্র কোচবিহার। নাম না করলেও মমতার নিশানায় বিজেপি প্রার্থী। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। 19 अप्रैल को भारी संख्या में मतदान करना है। कूच बिहार में श्री निशीथ प्रामाणिक जी लगातार बंगाल की आवाज उठाई है। आपको उन्हें फिर से रिकॉर्ड मतों से जिताकर लोकसभा भेजना है। বাংলার ভোট মানচিত্রে উত্তরবঙ্গের দিকে সব পক্ষেরই নজর। শক্ত ঘাঁটি ধরে রাখতে চায় বিজেপি। পাল্টা উত্তরের জমিতে ঘাসফুলের চাষ করতে মরিয়া তৃণমূলও। এটা থাকলেই লক্ষ্মীর ভান্ডার থাকবে, এটা থাকলেই কন্যাশ্রী থাকবে, এটা থাকলেই স্বাস্থ্যসাথী থাকবে, এটা থাকলেই বিনা পয়সায় রেশন থাকবে। मोदी की गारंटी है, आपका सपना ही
मोदी का संकल्प है। TV9 বাংলা। উত্তরবঙ্গের 8টি লোকসভার মধ্যে কোচবিহার, যেখানে আজ মেগা ডুয়েল আমরা দেখলাম, সেই কোচবিহারকে আমরা হটস্পট বলছি। সেই কোচবিহারকে রাজনৈতিকভাবে যদি হটস্পট আমরা বলি, আমরা প্রত্যেকবার ভোটের মুখে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বারবার হটস্পট হতে দেখি এই কোচবিহারকে। সেই কোচবিহার কার দখলে থাকবে, সেই কোচবিহারে কার জমি শক্ত হবে, সে তো অবশ্যই 4 জুনের ভোট বাক্স বলবে। কিন্তু তার আগে এই মুহূর্তে রাজনীতিকরা কি মনে করছেন, আমাদের সঙ্গে স্টুডিওয়ে যারা রয়েছেন, বাংলা যা ভাবে তারা কি ভাবছেন, আজ আলোচনায় রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, স্বাগত। সঙ্গে রয়েছেন সিপিআই মুখপাত্র মানব লাহাল, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, স্বাগত আপনাকে। সঙ্গে রয়েছেন অ্যানালিস্ট ঝন্টু বড়াইক, স্বাগত আপনাকেও। আমি আজ ঝন্টুদাকে দিয়ে বরং শুরু করি, পরবর্তীতে পলিটিক্যাল রিয়াকশন নেব রাজনীতিকদের। কি মনে হচ্ছে উত্তরবঙ্গে যে মেগা ডুয়েল আমরা দেখলাম, কথাতে তো ঝাঁঝে তো কেউ কাউকে এক চুল জমি ছাড়ছে না, কিন্তু রেজাল্ট কি হতে পারে তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই পাখির চোখ করছেন উত্তরবঙ্গকে। বিজেপি শক্তঘাটি আমরা জানি, তৃণমূলের ছেড়ে কথা বলার পাত্র নন। না, তোমাকে বলি, উত্তরবঙ্গ কিন্তু মিনি ভারতবর্ষ, বিভিন্ন জনসম্প্রদায়ের একটা বেস। এটা বরাবরই এই জায়গাগুলোতে জাতিসত্তার একটা গ্রহণযোগ্যতায় কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে। এবার বামেদের সময় ক্ষয়টা শুরু হয়েছিল, এবং তোমাকে আমি বলি সেই জায়গাটাই কিন্তু 2019-এর পরে তৃণমূল অস্বীকারের জায়গা নেই, অনেকটা ইয়েটাকে ধরেছে অনেকগুলো ইস্যু, যেমন 210টা রাজবংশী স্কুল খুলেছে তৃণমূল, রেখেছে। বরং বলতে পারো যে কেন্দ্রীয় যারা ইয়েতে বিজেপি যেখানে জিতেছিল, স্বাধীনতার আগে যাদের নারায়ণী সেনা ছিল ব্রিটিশে, তারা বলেছিল নারায়ণী সেনা আনবে, আনেনি। আমার কথা হচ্ছে তারপরেও কোচবিহার বা উত্তরবঙ্গে আজকে আমরা দুই মহারথী যখন আলোচনা করছি, বিশ্বাস করো সকাল থেকে আমি একটা উৎকণ্ঠায় ছিলাম, যেহেতু আমার হোমল্যান্ড ওটা, আমি দীর্ঘদিন ওখানে চাকরি করেছি। আমার মনে হয়েছিল এবার বোধহয় কোনো একজন বা দুজনই হয়তো বঞ্চনার ইস্যুতে, উন্নয়নের ইস্যুতে আজকে 40টি চা বাগান বন্ধ, মানে এন্টায়ার উত্তরবঙ্গে পাহাড়, তরাই, ডুয়ার্স এবং দার্জিলিং পার্বত্য মিলে 40টি চা বাগান বন্ধ, 42টি চা বাগানে কোনো স্কুল নেই, পানীয় জল নেই, ঝড়ের এত বড় বিধ্বংসী অবস্থা। প্রকল্প আছে, চা সুন্দরী প্রকল্পের অবস্থা তোমাকে যদি আমি বলি, রাজ্য সরকার বকলমে চা সুন্দরী প্রকল্প 10%, তাদের বয়ান বলছে 10% ঘরও এখনো দিতে পারেনি। আমি বলছি আমার অন্যের নোটিফিকেশন নয়, এত কিছুর পরে এবার তো তোমরা দেখলেই হারির হাল। এই ঝড় না আসলে আমরা জানতেই পারতাম না যে নর্থ বেঙ্গলটা নর্থ বেঙ্গলই রয়ে গেছে। আমরা এই ঝড় আমাদের দেখিয়ে দিল। এবার প্রশ্নটা হচ্ছে, এই দুজন মহারথীর একটা কথাতে কি উত্তরবঙ্গের প্রান্তিকতার উন্মোচন, মানে অ্যাক্ট ইস্ট সেন্ট্রালের যে নীতি, সেটা নিয়ে কথা শুনেছ? সেই দুর্নীতি, প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতির তাওয়ায় সেঁকলেন, তপ্ত করলেন, আর মুখ্যমন্ত্রী এন্টার এপিসোডটা খেলে গেলেন এজেন্সি। আজ এজেন্সির সাথে উত্তরবঙ্গের কি সম্পর্ক আছে? কোন নেতা তৃণমূলের কয়টা নেতা সেখানের মাটিতে দাঁড়িয়ে সেখানকার মাটির কথা না মাটি মানুষের প্রতিনিধি বললেন, না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন? প্রদীপ্ত, আমি আসবো ঝন্টু বাবু। প্রদীপ, না দাদা চা বাগান বন্ধের কথা বললো, দুটো তথ্য দিয়ে দিই। আমি আজকে না প্রথমেই সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্যের উপরে কথা বলবো। মানে আমরা তো ভারত সরকারের অধীনেও আছি। সাইলি চা বাগান খুলে গেল, যখন বন্ধ ছিল সাইলি চা বাগানটা খুললো, এবং একই সঙ্গে দাদা জানে যে পশ্চিমবঙ্গ থেকে, আমি বলে দিই দুটো চা বাগান, আমি আস্তে আস্তে আসলাম, থ্যাংক ইউ তুমি মনে করার জন্য। এবং একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখনও চা রপ্তানিতে ভারত আরও এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এবার দেখুন, মিনিস্ট্রি অফ রুরাল গভর্নমেন্ট বলে, রুরাল ডেভেলপমেন্ট বলে একটা আমাদের আছে, মিনিস্ট্রি আছে। সেই মিনিস্ট্রি বলছে যে এখনো অবধি 2,95,00,000 বাড়ি করার একটা লক্ষ্যমাত্রা দিয়েছিল, যেটা মার্চ 2022 অবধি ছিল, সেটা পরে এক্সটেনশন করে 2024 অবধি করে দিল। ঠিক আছে, সেটার পরে দেখা যাচ্ছে এখনো অবধি 2,10,00,000 বাড়ির কাজ হয়েছে বলে দেখা যাচ্ছে। উনি বলছেন 40 লক্ষ, কিন্তু মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাপারটা 40 লক্ষ না, যে কেউ দেখে নিক। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আমরা বাড়ি দিচ্ছি, নিশীথ পারামানিকের বাবার নামে বাড়ি হয়ে যাচ্ছে, এই যে অভিযোগগুলো আসছে, সেখানে একটা তথ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টে যে কেউ চলে যান, কি লিখছে? সিন্স ইনসেপশন of PMAYG, that is 1/4/2016 till 8/12/2022, 8/12/2022, মাথায় রাখতে হবে ডেটটা। এ টোটাল অফ 1451 কমপ্লেন পাওয়া যায়। সেখানে বলছে আউট অফ 1451 কমপ্লেইনস 1413 মানে 1413
হ্যাভ বিন ডিসপোজড অফ, মানে কমপ্লেনটাকে ওরা ঠিকঠাক করে দিয়েছে। তারপরেও 22 সালের মার্চ মাসে যখন আমাদের রাজ্য সরকারের জন্য বা রাজ্যের মানুষের জন্য 11 লক্ষ বাড়ির একটা অনুদান তারা দিলেন, সেটাকেও বন্ধ করে দেওয়া হলো। 156টা টিম জনতা এলো। কিছু বলতে চাইছেন অনেকক্ষণ ধরে, আমি খুব সংক্ষেপে রিঅ্যাকশনটা নেব, বাকি দুজনের কাছে যাব। চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট চলাকালীন গিয়ে কি বললেন, চা বাগান দুটো খুলে গেল, দেবপাড়া এবং শাইলি। আমার প্রশ্নটা হচ্ছে, তার মানে মুখ্যমন্ত্রী বা রাজ্যের এই ক্ষমতা আছে যে দিনের পর দিন বন্ধ চা বাগানগুলো খুলতে পারে? তাহলে ভোটের মুখে কেন তিনি খুললেন, আগে খুললেন না কেন? প্রশ্নটা কিন্তু উত্তর দেবে। আবারও বলছি যে 2 মাসের যে ঝন্টুদার এখন একটুখানি এই গরমে পড়ে গেছে, স্বাভাবিক। উত্তরবঙ্গে তো অত গরম নেই, দক্ষিণবঙ্গে এসে গরমটা বেশি লাগছে, স্বাভাবিক, হতেই পারে। কিন্তু দাদা একই সঙ্গে বললো যে 212টা রাজবংশী স্কুলও খুলেছে, এবং দাদা এটাও জানে যে, আবারও বলছি বাবা, সবকিছু একবারে হয় না, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলে ব্যাপার আছে। সবকিছু একবারে হয় না, এটা প্রদীপ্তদা বললেন, তৃণমূল প্রতিনিধি, উনি এটা ঠিকই বলেছেন। বিগত বেশ কিছু বছর ধরে একদম সিস্টেম্যাটিকভাবে এরা একদম ইকোলজিক্যাল ব্যালেন্স নর্থ বেঙ্গলে পুরো শেষ করে দিয়েছে। আমি ডেটা দেখাচ্ছি গ্লোবাল ফরেস্ট ওয়াচের, এটা একটা আন্তর্জাতিক সংস্থা, কোনো বিজেপির কোনো সংস্থা কিন্তু নয়। তারা পরিষ্কার বলছে 2001 থেকে, কিন্তু এটা মাথায় রাখবেন, 2001 থেকে 2022 অবধি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে রেকর্ড সংখ্যক গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে এবং জঙ্গল পুরো সাফ করে দিয়েছে। এবং এর আগেও আমরা বারংবার দেখেছি যে ফরেস্ট মিনিস্ট্রির এগেনস্টে কিন্তু অভিযোগ এসছে। ফরেস্ট অফিসার ওখানে কি করছে, আঙুল চুষে বসে বসে। এবং এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স সিস্টেম্যাটিকভাবে নষ্ট করা, দেখুন আপনাকে বুঝতে হবে ওগুলো অভয়ারণ্য এবং কনজারভেশন করা, ভেতর থেকে সিস্টেম্যাটিকভাবে সব একদম নেক্সাস করে যদি গাছ কেটে সাফ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না। এটা প্রাতিষ্ঠানিকভাবে এরা চালিয়ে গেছে এবং লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার গাছ ওখান থেকে পাচার করা হয়েছে। আমি যদি ভুল বলি, বিশ্লেষক ঝন্টুদা আমাকে আটকে দেবেন। আরেকটা জিনিস, এইটা করে কি হয়েছে দেখুন, ইকোলজিক্যাল ব্যালেন্সটা পুরো নষ্ট করে দিল। আজকে যে টর্নেডোটা হলো বা অন্যান্য যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তার ফলস্বরূপ এগুলো কিন্তু হচ্ছে। এবং আমরা ভুলে যেতে পারি না, রুমেলা, মাল নদীতে ওখানে কিছুদিন আগে হরপাবান এসেছিল, এবং তারপরে কিন্তু একটা এনজিও, সেখানকার নর্থ বেঙ্গলের এনজিও, সেখানকার যিনি সেক্রেটারি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর রাজা রাউত, উনি পরিষ্কার বলেছিলেন যে ট্যুরিজমের জন্য এবং অন্যান্য বাণিজ্যিক কারণে জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। ভালো লাগছে কথাগুলো শুনতে, অপরদিক এই কারণে, কারণ টিভি9 বাংলা স্টুডিওতে এসে অ্যাটলিস্ট আপনারা সেখানকার মানুষের জন্য কথা বলছেন। কিন্তু যেই পয়েন্টটা ঝন্টুদা শুরুতেই বললেন, দুই মহারথী সেখানে দাঁড়িয়ে কথা বলছেন, ভোটের জন্য প্রচার করছেন, কিন্তু সেখানকার মানুষের যেই প্রান্তিকতার কথা ঝন্টুবাবু বললেন, সেখানকার ভূমিপুত্র হয়ে কই কেউ তো বললেন না। যেগুলো আপনারা বলছেন, এগুলো হয়তো উত্তরবঙ্গের দর্শক যারা শুনছেন তাদের খুব ভালো লাগবে যে হ্যাঁ আপনারা ভাবছেন। আমি আপনার কাছেও আসবো, রিয়াকশন নেবো, একটু মানবের রিয়াকশন নিয়ে। দেখুন, বলবার সময় প্রত্যেকেই বলেছেন তৃণমূল এবং বিজেপি একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত আছে, কিন্তু এটাও তার সঙ্গে সঙ্গে খুব বাস্তব কথা যে দুই দলই ভুলে যাচ্ছেন যে নির্বাচনটা দেশের নির্বাচন। এই নির্বাচনে মানুষের জন্য যে জায়গাগুলোয় কথা বলার দরকার ছিল, বাসস্থানের কথা বলার কথা ছিল, কর্মসংস্থানের কথা বলার কথা ছিল, শিক্ষা ব্যবস্থার কথা বলার কথা ছিল। কারণ এই নির্বাচনটায় মানুষ কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, কিভাবে তার জীবন জীবিকা অর্জিত হবে, এই নিয়ে আলোচনা হওয়ার জায়গা। কিন্তু তার থেকে বেশি যেটা আলোচিত হলো যে কে কোথায় কত বেশি টাকা দিতে পারবে, কে কোথায় টাকা দেবে। কারণ টাকা দেওয়ার রাজনীতি চলছে। আর আমরা বামপন্থীরা বলছি যে টাকা দেওয়া কোনো সমস্যার সমাধান নয়, সমস্যার সমাধান হচ্ছে বিকল্প রাস্তা খুঁজে বের করা। বিকল্প রাস্তা খুঁজে বের করতে গেলে যেটা করতে হবে, শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা। সেই বিকল্প রাস্তা আপনাদের তৈরি? একদম আমরা তৈরি করেছি। আপনারা যেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, এটা বামপন্থীদের তৈরি করে দিয়ে যাওয়া। এইখানে যে লাখ লাখ ছেলে মেয়েগুলো চাকরি করে, তারপরও তো এই রাজ্যের মানুষ সেই পথে হাঁটেননি মানব, আপনিও জানেন। মানুষ দেখুন, অর্থনীতিতে একটা অর্থ আছে। মানুষ যেটা চায় তার কিচ্ছু পায় না, তখন মানুষ পরিবর্তনকে সমর্থন করে। মানুষ যেটা চায় তার সবটা পেয়ে যায়, তখন মানুষ পরিবর্তন করে। তো 34 বছরে বামপন্থীদের কাছ দিয়ে মানুষ কিছু পায়নি এটা বলতে পারবে না। ভূমি সংস্কার হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এ পশ্চিমবাংলায়। আজকে যারা প্রত্যেক দিন অভিযোগ করে কম্পিউটার বন্ধ করে দিয়েছে, আবার সেই ওয়েবেলের মাধ্যমে প্রত্যেকটা স্কুলে সরকারি মাধ্যমে কম্পিউটারের ব্যবস্থা। তাহলে আপনি বলছেন কেন্দ্রের এই 10 আর রাজ্যের এই 13 বছরের পর মানুষ আবারও একটা পরিবর্তনের আশা দেখছে এবারের লোকসভা নির্বাচনে? মানুষ বিশ্বাস করে দেখছে। আমি তো আবার আপনাকে বলছি,
তৃণমূল আর বিজেপি বলে আলাদা কিছু নেই, এই খেউর কামারির রাজনীতি ছাড়া এদের কাছ দিয়ে কোনো সুরাহা বিকল্প বেশ, আমরাও গঠনমূলক রাজনীতি চাই, মানুষের স্বার্থে রাজনীতি চাই, এবং সেই মানুষ কি প্রশ্ন করেছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্নগুলো একবার নেব। আমি পিসিআর কে বলবো একবার সেই প্রশ্নগুলো দেখাতে, যেখানে উত্তর দিতে পারবেন আমাদের স্পিকাররা। মানুষ কি ভাবছে, জনতার প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে তদন্তের শেষ কবে? জলপাইগুড়ি থেকে সৌরভ বসু বলছেন, যেই জলপাইগুড়িতে কিছুদিন আগে একটা ঝড় নাড়িয়ে দিয়ে গিয়েছে। বেছে বেছে কেন শাসক নেতাদেরই টার্গেট করা হচ্ছে? অমিত কর্মকার বলছেন পুরুলিয়া থেকে। অব্র, উত্তর নেব। না দেখুন, আমি ছোট ছোট করে হ্যাঁ সকলের কাছে বামপন্থী প্রতিনিধির কথা শুনলাম, তার সঙ্গে মিলিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। বামপন্থীদের মনে হয় যে দুর্নীতির নিয়ে কথা বলা উচিত না। স্যার, মনে হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি মনে করি। তার যুক্তিসঙ্গত কারণ হচ্ছে, এরা তো বারবার কেরালা মডেলের কথা বলে। পিনারাই বিজয়নের সুকন্যা উনি নিজে কিন্তু এখন এসএফআইও এবং ইডির তদন্ত ফেস করছেন, আর এনারা বারবার করে কি বলেন যে কেন এখানে ভাইপো বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হচ্ছে না, তার মানে সেটিং। এবার ওনাকে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে পিনারাই বিজয়নের মেয়েও কিন্তু এখন অ্যারেস্ট হননি, বারবার করে ওনার কাছে সামন গেছে, তাহলে কি সিপিএম এর সঙ্গে আমরা সেটিং করে বসে আছি? এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। সেই জন্য আমি যেটা বলছি, অপ্রাসঙ্গিক কোনো দল যারা ভোট কাটুয়া হিসাবে কাজ করছে, যাদের ভিশন কিছু নেই, খালি সেক্টর 5 বানিয়েছে বলে তারা বিশাল কিছু করে ফেলেছে। আমি তো একদম তথ্য ক্যারি করছি। বুদ্ধদেব ভট্টাচার্য, বড় বাম নেতা, উনি অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে সব পরিসংখ্যান দিতে বাধ্য হয়েছিলেন যে কতগুলো রাজনৈতিক মার্ডার আমাদের রাজ্যে দিনের পর দিন হয়ে গেছে। এই সরকার ভয়ঙ্কর। আপনি শুনুন, আপনি রাজনৈতিক মার্ডার এইটা আমরা চাই না, এইটা আমরা চাই না, প্লিজ এক এক করে বলতে দাও। প্লিজ কথা বলছে, ব্যাস। উত্তর তো দিতে হবে। উত্তর দিতে হবে, মানবের উত্তর নেব। প্লিজ আপনি একটু চুপ থাকুন, প্লিজ। মানব, সময় সংক্ষিপ্ত, আমি সকলের কাছে যেতে পারবো না। এবার ঘটনা প্লিজ হচ্ছে প্লিজ, আমি অগ্র, আমি আপনাকে চাই, প্লিজ। রাজনৈতিক মার্ডারের 5 কথা সেকেন্ড। বলছে, ওকে সেই জায়গায় বুঝতে হবে যে ভারতবর্ষে শুধুমাত্র আজকে মুসলিমরা আক্রান্ত নয়, যে ভারতবর্ষে আজকে খ্রিস্টানদের গির্জা ভাঙা হচ্ছে। আপনারা ধর্মীয় মেরুকরণের চেষ্টা প্লিজ, আমি করছেন। দুজনকে চুপ করতে বলবো, প্লিজ। প্রদীপ্ত, আরে সামনে বলতে পারবো না এই প্লিজ প্লিজ, আমাদের সময় সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত, প্লিজ আমি রিকোয়েস্ট করব। মিডিয়ায় আসা যায়। প্রদীপ্ত, আমি এই গলার মধ্যে প্লিজ প্রদীপ্ত, আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমি যে 1413টির যে মানে সমস্যা ডিসপোজড হয়ে গেল সে নিয়ে কোনো কথা নেই, কিন্তু দুর্নীতির অভিযোগ হচ্ছে। এরা মানুষ চলে গেল, পাশেই জলপাইগুড়ি, পাশেই কোচবিহারের পাশেই যাওয়ার প্রয়োজন বোধ করলো না। এরা একটা তথ্য তালাশ দিক যে রিপোর্ট কার্ড আমরা এই কাজগুলো করেছি। 19 সালের পরে বিজেপির ওখানে যারা বিধায়ক ছিলেন বা ওখানকার এমপি তাদের দেখা গেছে কিনা কোনো তথ্য নেই। আমরা 21 সালে রিপোর্ট কার্ড দিয়েছিলাম, আবার 26 সালে দেবো। ইন বিটুইন মানুষের সমস্যায় আমরা সারাক্ষণ পাশে ছিলাম, কিন্তু এরা বারংবার মিথ্যা অভিযোগ করছে। তার প্রমাণ কেন্দ্রীয় বেশ, আমি এই পর্বে আর চন্দ্রবাবুর কাছে যেতে চাই না। আমাদের গেস্টদেরকে বলবো যে এই আলোচনা একটু গঠনমূলক আলোচনা, এবং এখানে কোনোভাবেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা প্লিজ থাকে না। তাই আমি গেস্টদের রিকোয়েস্ট করবো, আমরা পরবর্তী অংশে যখন আলোচনায় আসবো, গঠনমূলক আলোচনায় যেন আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি। সঙ্গে থাকুন।